আজকে আলোচনা করব প্রবলেম সলভিং মেথড। প্রতিটি মানুষের জীবনে প্রবলেম থাকে, সেটিকে সে তার নিজের মতো করে সলভ করে। ঠিক একইভাবে আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করি, সেখানে প্রবলেমের শেষ নেই। সেখানে হাজার হাজার প্রবলেম অ্যারাইজ হয় এবং এগুলো সমাধান হয়, সেটি হোক ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি। এখন এই প্রবলেম যে আপনার হলো, এটি আপনি সলভ করবেন কিভাবে, তার একটি সুনির্দিষ্ট গাইডলাইন আছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রবলেম সলভিংয়ের 10টি পয়েন্টস ব্যাখ্যা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই 10টি পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারাও আপনাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন এবং ভালো মানের একজন প্রবলেম সলভার হয়ে উঠতে পারবেন। প্রবলেম সলভ কিন্তু সবাই করতে পারে না। প্রবলেম সলভিং করার জন্য একটি প্রসেস আছে, 10 টিপস ফর প্রবলেম সলভিং মেথড। চলুন আমি এক এক করে এই পয়েন্টসগুলো আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, অর্থাৎ ওয়াই ইকুয়াল সিটিকিউ। ওয়াই হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে নির্ভরশীল। তো আমাকে প্রথমে কি করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ধরুন আপনার প্রবলেমটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি আপনি ইমপ্রুভ করতে পারতেছেন না বা এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারতেছেন না, এটাই হচ্ছে আপনার প্রবলেম। তো আপনি এটি কিভাবে বুঝবেন যে প্রবলেম? যে আপনার ভিজুয়াল বোর্ড আছে বা আপনার প্রোডাকশন বোর্ড আছে বা আপনার প্রোডাকশন যে রেকর্ড আছে, সেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার ঘন্টায় আউটপুট হওয়ার কথা 120 পিস, সেখানে হচ্ছে 80 পিস। এটা একটি প্রবলেম না? অবশ্যই একটি প্রবলেম। তদ্রূপ আবার টার্গেট হচ্ছে ডিএসইউ 6%, আমার হচ্ছে 10%, এটি একটি প্রবলেম না? এরকম হাজার হাজার প্রবলেম আমরা ফেস করি প্রতিষ্ঠানে, এগুলোকে আমাদেরকে আবার সমাধান করতে হয়। তো আমাকে কি করতে হবে, প্রথমেই প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল সিটিকিউ ক্রিটিক্যাল টু কোয়ালিটি। এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে আছে হচ্ছে অ্যানালাইজ দ্য প্রবলেম। আচ্ছা, প্রবলেম অ্যানালাইজ কিভাবে করবেন? আপনি কি এমনি এমনি অ্যানালাইজ করতে পারবেন, নাকি আপনাকে কিছু তথ্যপত্র কালেক্ট করতে হবে? তো এই যে আপনার প্রোডাকশন ডিক্রিজ হচ্ছে বা আপনার প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি হচ্ছে না, প্রতি ঘন্টায় যে আমরা প্রসেসে যে আমরা প্রোডাকশন লিখি, প্রত্যেক ঘন্টায় কিন্তু আপনার প্রোডাকশন বোর্ড থাকে। সেই প্রোডাকশন বোর্ডের মধ্যে কোন প্রসেসে কত পিস হয়েছে, প্রোডাকশন কোন প্রসেসে কত পিস টার্গেট দেওয়া আছে এবং কত পিস হয়েছে, এটা কি আপনাকে কালেক্ট করতে হবে। তো কোন প্রসেসে, ধরেন একটি প্রসেসে 80 পিস টার্গেট দেওয়া আছে, সেখানে 60 পিস ফিল আপ হয়েছে, কেন হলো এটা? অবশ্যই কোনো একটা কারণ আছে। তো এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট করে আপনাকে একটা সামারি করতে হবে, এর সম্ভাব্য কিছু সলিউশন বের করতে হবে। এটাই হচ্ছে অ্যানালাইজ দ্য প্রবলেম। তো এই জন্য আমরা কি করতে পারি, আপনার আমি লিন সিক্স সিগমার একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে ডিম্যাক মেথোডোলজি, অর্থাৎ ডিফাইন মেজার অ্যানালাইসিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড কন্ট্রোল অ্যাপ্লাই করে কিভাবে প্রবলেম সলভ করা যায়। ওদিকে আজকে গেলাম না, আমি একটি জেনারেল প্রবলেম সলভিংয়ের মেথডের কথা বলতেছি। যাই হোক, তো 3 নম্বরে আছে জেনারেট পসিবল সলিউশনস। আপনি ডাটা কালেকশন করার পরে দেখলেন যে আপনার 3 থেকে 4টি আপনার সলিউশনের অপশন চলে আসছে। এখন তো আপনি 3 থেকে 4টি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সবচেয়ে যেটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে যে বেশি আপনার যথাযথভাবে কার্যকরী হবে মনে করতেছেন, সেটি আপনি অ্যাপ্লাই করবেন। এটি অ্যাপ্লাই করে আপনাকে কি করতে হবে, আপনার প্রবলেম সলভ করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, ব্রেইন স্টর্মিং কাজে লাগাতে হবে। যে আপনাকে কিছু নিজের আইকিউ, নিজের কিছু জ্ঞান অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ব্রেইন স্টর্মিং সেশন। ব্রেইন স্টর্মিং সেশনটা কি, অনেকটি ভিডিওতে আমি আলোচনা করব যে হোয়াট ইজ ব্রেইন স্টর্মিং। তো আজকে একটু ছোট করে বলে দিই। আপনি ব্রেইন স্টর্মিং সেশন হচ্ছে, আপনি একটা প্রবলেম পেয়ে গেছেন, সেখানে আপনি 3-4 জন লোক ডাক দিচ্ছেন যে আমরা এই প্রবলেমটাকে সলিউশন করতে চাই, সম্ভাব্য প্রবলেম সলিউশন করতে চাই। এর জন্য আপনি স্টিকি পেপার ইউজ করবেন, যে যখন 4 জন লোকের প্রবলেম সলিউশন করার জন্য 4 জন লোককে কাগজ হাতে দিয়ে দিলেন, কলম দিয়ে দিলেন, তারা নোট ডাউন করলো এবং সেগুলোকে আপনি কমপ্লাই করবেন। কমপ্লাই করার পরে যেগুলো সবচেয়ে বেশি টেকসই সেগুলো আপনি নিলেন, সেগুলোর উপরে নিয়ে আপনি কাজ করলেন। এটা হলো ব্রেন স্টর্মিং সেশন। তো যাই হোক, তো ব্রেন স্টর্মিং সেশন অ্যাপ্লাই করে আপনাকে পসিবল সলিউশনটা বের করে নিয়ে আসতে হবে। এবার 4 নম্বর আছে ইভ্যালুয়েট দ্য অপশন। ধরেন আপনি 5টি অপশন পেয়ে গেছেন সলিউশন করার জন্য, আপনি এখান থেকে একটি পদ্ধতি অবলম্বন করবেন,
আপনাকে এখানে একটু এভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে আসলে আপনার যে কাজের সাথে সম্পর্কিত কোন বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা এখানে বলা হচ্ছে। আরও ডিপ অ্যানালাইসিস করে ন্যারো পয়েন্টে যেতে হবে, ন্যারো লেভেলে যেতে হবে। তো আপনি 4-5টা প্রবলেম সলিউশন করার জন্য অপশন পেয়ে গেছেন, আপনাকে আরও ডিপ লেভেলে অ্যানালাইসিস করে আপনাকে আরও ন্যারো মাইন্ডে যেতে হবে। এটা হচ্ছে ইভ্যালুয়েশন দ্য অপশন। এবার 5 নম্বর পয়েন্ট আসি। 5 নম্বর আছে হলো চুজ দ্য বেস্ট সলিউশন। তো আপনি ঠিক করলেন যে 5টার মধ্যে একটি পয়েন্ট আপনার বেস্ট, এটাকে আপনি চুজ করলেন এবং এটি আপনি অ্যাপ্লাই করা শুরু করলেন। আপনি 5টি পয়েন্ট থেকে একটি পয়েন্ট সলিউশন করছেন, এখানে দেখলেন আপনি মনে হচ্ছে আপনার এটি আপনার কার্যকরী হবে, তো এটি আপনি অ্যাপ্লাই করা শুরু করছেন এবং আমি মনে করলেন যে 5টির মধ্যে আপনি একটি সলিউশন নিছেন এবং আপনি মনে করতেছেন এটি আপনার বেস্ট এবং এটি আপনাকে দেখতে হবে, সময়ের সাথে সাথে দেখতে হবে আপনার যে অবজেক্টিভ বা গোল, অর্থাৎ আপনি যে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বাড়াবেন তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা আপনাকে কিন্তু এটি লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে পরের পয়েন্টে আসি। তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট কিন্তু অত সহজ না। আপনার ইমপ্লিমেন্ট করতে গেলে মুখ দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে নানান সমস্যা জর্জরিত হয়, বাধার সম্মুখীন হই। আমাদেরকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যা যা করা দরকার তাই করতে হবে। আমি একটু ব্যাখ্যা করি ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়। আমার ইমপ্লিমেন্ট করার জন্য কী করতে হবে? একটু রিভিউ করতে হবে, রিফ্রেশ করতে হবে। তো দেখা গেছে যে আমার কোনো প্রসেসে আমার যে টার্গেট দেওয়া ছিল সেই টার্গেটটি ফিল আপ হয় নাই। তো আমি কারণ ব্যাখ্যা করে দেখলাম যে তার যে ক্যাপাসিটি সে স্টাডি করে দেখা গেল যে সে ক্যাপাসিটি দিতে পারে না। তো এখানে যে দিতে পারে, অ্যালাউন্স মেনটেন করে যে দিতে পারে তাকে আমাকে ওখানে এই প্রসেসে দিতে হবে। এটি একটি বিষয় গেল। আর প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হলো আপনার ক্যাপাসিটি স্টাডি করা যেতে পারে। ধরেন আপনি লেআউট করেছেন 1 তারিখে, আপনার 5 দিন পরে আপনার এফিসিয়েন্সি গ্রো করতেছে না, আপনাকে কিন্তু অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে। তো সাপ্লাই চেইন হতে পারে, ম্যাটেরিয়ালসের প্রবলেম হতে পারে, বা আপনার যে অপারেটর আছে তাদেরকে আপনি ক্যাপাসিটি স্টাডি করবেন। 5-6 দিন পরে আপনি ক্যাপাসিটি স্টাডি করবেন কেন হচ্ছে না। এখানে টেকনিশিয়ান আসতে পারে, মেকানিক আসতে পারে, অর্থাৎ ইন্টার ডিপার্টমেন্ট এখানে এনগেজ থাকতে পারে। যাই হোক, আমাদেরকে কিন্তু রিসোর্স অ্যালোকেট করে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। যে ওই যে কথা আসে যে রাইট পারসন রাইট প্লেসে আমাদেরকে অবশ্যই আনতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে মনিটর অ্যান্ড ইভ্যালুয়েশন। আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন, তারপরে হিউম্যান রিসোর্স অ্যালোকেট করলেন, কে কী কাজ করবে, কীভাবে করবে, অ্যানালাইসিস করলেন, ডাটা কালেকশন, প্রবলেম আইডেন্টিফাই করলেন, আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন, ডাটা কালেকশন করলেন, অ্যানালাইসিস করলেন, পসিবল সলিউশন বের করলেন, তারপর আপনি ইমপ্লিমেন্ট করলেন। এখন আপনাকে অবশ্যই কিন্তু মনিটর করতে হবে। যে মনিটরটা কি? যে আপনার সময়ের সাথে সাথে আপনাকে ডাটা কালেকশন করে আপনাকে নজরদারিতে রাখতে হবে যে আপনি যে আসলে সলিউশনটা দিয়েছেন সেটা সময়ের সাথে সাথে ফিল আপ হচ্ছে কিনা, বা আপনার উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে কিনা। তো আপনাকে অবশ্যই ক্লোজ মনিটরিং করতে হবে। শুধু মনিটরিং না, আপনাকে ক্লোজ স্ট্রং মনিটরিং করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে লেগে থাকা কঠোর মনিটরিং খুবই একটা গুরুত্বপূর্ণ, যে কোনো একটি কাজকে ইমপ্লিমেন্ট করার জন্য, সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, যাই হোক, 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট অ্যান্ড রিভিউ। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারঅ্যাক্ট অ্যান্ড রিফাইন। এখন আপনি মনিটরিং করে দেখলেন যে আপনার যে 5টি যে সম্ভাব্য আপনি সলিউশন বের করেছিলেন সেখান থেকে আপনি একটি অ্যাপ্লাই করেছেন। তো দেখা গেল যে আপনার রিফাইন করে দেখা গেল যে না, আপনি যেভাবে চিন্তা করেছিলেন আসলে সেভাবে আগাচ্ছে না, আপনার উদ্দেশ্য লক্ষ্য অর্থাৎ প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব হচ্ছে না। 1 দিন বা 2 দিন মনিটরিং করে দেখলেন যে আপনি সম্ভাব্য পসিবল যে সলিউশন দিয়েছিলেন আসলে এটি হচ্ছে না। এখন কী করতে হবে? আপনাকে বিকল্প চিন্তা করতে হবে, অর্থাৎ অপশন 2। যেমন আপনি 5টি অপশন নিয়েছিলেন সলিউশন করার জন্য, হয়তো আপনি যেটি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেটি আপনি অ্যাপ্লাই করছেন। এখন আপনি ওইখান থেকে অন্য একটি পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন। অন্য একটি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাকে ওই প্রবলেমটা সলভ করতে হবে। তো আপনি রিফাইন করার সময় আপনার এখানে আবার অ্যানালাইসিস করতে হবে, আসলে আমার এখানে কোথায় প্রবলেম ছিল। প্রবলেম সমাধান হতেই হবে, এমন কোনো সমস্যা নাই যে মানুষ সমাধান করতে পারে না। কোনো না কোনোভাবে এটি সমাধান করা যাবেই, যদি লেগে থাকা যায়, উৎপ্রতভাবে যদি লেগে থাকা যায়। যদি মেন্টালিটি চেঞ্জ করি আমরা যদি অবশ্যই চিন্তা করি যে আমাকে প্রবলেম সলভ করতেই হবে, প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়াতে হবে, অবশ্যই এটি করা সম্ভব। যাই হোক, এবার আমি পরের পয়েন্টে চলে আসি। 10 নম্বর হচ্ছে যে রিফ্লেক্ট অ্যান্ড রান। তো দেখা গেছে যে আপনি একটি রিফ্লেক্ট অ্যান্ড রান কি, যে হয়তো আপনি একটি অপশনে আপনি সাকসেস পেয়ে গেছেন। এখন আপনার কি করতে হবে? এই যে আপনি পুরো প্রসেসটা, অর্থাৎ প্রবলেম সলভিংয়ের যে পুরো প্রসেসটা 10টি পয়েন্টে আমি আলোচনা করলাম, আপনি কিভাবে
প্রবলেম আইডেন্টিফাই করছেন, কীভাবে ডাটা কালেকশন করছেন, কীভাবে ডাটা অ্যানালাইসিস করছেন, কীভাবে রিসোর্স অ্যালোকেট করছেন, তারপরে সম্ভাব্য অপশন বের করছেন, অপশন থেকে আপনি একটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন, সেটা মনিটরিং করছেন, তারপরে আপনার সেটি হয় নাই, তারপরে আপনি রিফাইন করছেন, রিফাইন করার পরে আবার দেখা গেল যে না আপনি একটি পদ্ধতি সাকসেস হয়েছেন। এই সাকসেস হওয়ার পরে যে অপশনে আপনি সাকসেস পেয়ে গেলেন সেটা কিন্তু আপনাকে ডকুমেন্ট হইতে হবে এবং নোট রাখতে হবে। পরবর্তীতে আপনি এটি অন্য জায়গায়, অন্য লাইনে, অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখা যায় যে আমরা ডাটাবেস মেনটেন করি না, অর্থাৎ আমি একটি প্রবলেম সলভ করলাম, সেটি দেখা গেল যে 2 দিন পর আবার এটি হচ্ছে। এটির কারণ কি? এটি মনিটরিংয়ের অভাবে। ওই যে আমরা যে প্রবলেম সলভ করে দিলাম ওখানে শেষ, এটি আমরা আর মনিটরিং করি না, আর এটি নিয়ে কাজ করি না, যে কারণে আবার সে আস্তে আস্তে খারাপের দিকে যায়। তো এটাই হলো মূল কারণ এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি না হওয়ার জন্য। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে প্রবলেম সলভ করার যে একটি প্রসেস, 10টি টিপস আমি আলোচনা করেছি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।